সত্যিই তো হঠাৎ এই ঘরটার সামনে এসেই আমি থমকে গেলাম কেন? বারবার কেন মনে হচ্ছে এই ঘরে আমি আগেও এসেছি। But this can't be true. কি ঈশা, আপনার মনে হচ্ছে না যে এই বাড়িতে এতগুলো ঘর থাকতে আপনি সোজা আমার ঘরটাই বেছে নিলেন, আর তারপর খড়ির ঘরটা এক চান্সে খুঁজে বের করে ফেললেন? Don't you think it's a bit of a coincidence? হ্যাঁ, it's coincidence. It is. এই গোটা বাড়িটা আমার, আপনার ঘর, খড়ির ঘর, আমার কিছু যায় আসে না। And listen, আপনি আমাকে যেভাবে হ্যারাস করছেন না, এর বদলা কিন্তু আমি নেব। আমি আপনাকে ছাড়বো না। আমি তো চাই আপনি আমাকে না ছাড়ুন। আপনার সব চ্যালেঞ্জ ঋদ্ধিমান সিংহ রায় ফেস করতে রাজি। খড়ি ও অতীতের সব কথা ভুলে গেছে। অ্যাক্সিডেন্টের পর ওর স্মৃতিটা হারিয়েছে, সেটা তুই খুব ভালো করে জানিস। আর এখন মৈনাক মনে মনে এশাকে পছন্দ করতে শুরু করেছে। সেটা ঠিক নয় দেবী, সেটা ঠিক নয়, এটা অন্যায়। আর এখন যদি সবকিছু সামনে আসে কি হবে সেটা বুঝতে পারছিস দেবী? বুঝতে পারছিস? এটাও ঠিক যে দেবাংশু এত সত্যিই ভুল করেছিল, আর দেবাংশু তোর কাছে এসে যে ক্ষমা চেয়েছিল সেটা পুরোটা জেনুইন নাও হতে পারে। আমি এসব ভাবতে চাই না দাদা, আমি এসব ভাবতে চাই না কোনটা জেনুইন ছিল কোনটা জেনুইন ছিল না, আমি সব জানতে চাই না। আমি শুধু এইটুকু জানি যে আমার সঙ্গে আর আমার ছেলে মেয়েদের সঙ্গে অন্যায় হয়েছিল, তাই এতগুলো বছর ধরে আমি অপেক্ষা করেছি যতক্ষণ না পর্যন্ত সবকিছু আমার ছেলে মেয়েদের হবে, যতক্ষণ না পর্যন্ত আমি দেবাংশুর মৃত্যুর প্রতিশোধ দিতে পারবো, ততক্ষণ আমি থামবো না। কিন্তু দেবী, কিসের কিন্তু দাদা, কিসের কিন্তু? তুমি ভুলে গেছো অন্যায় তো তোমার সাথেও হয়েছিল। ওই পারমিতা তোমার মতো একটা সরল সাদাসিধে নির্বিবাদী লোককে ছেড়ে দিয়ে ওর ছেলে মেয়েদের নিয়ে ওই সিংহরায় পরিবারে উঠেছিল। তোমার ছেলে মেয়েদের কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে দিয়েছিল। তুমি সবকিছু ভুলে গেছো দাদা। এতগুলো বছর আমি তোমাদের মিথ্যে বলেছি মা। হ্যাঁ মা, মিথ্যে বলেছি। পরম কোনোদিন আমার সঙ্গে কোনো খারাপ ব্যাপার করেনি, না রে বোধ করেন। ওরা খুব ভালো মানুষ, একটা সৎ নিরীহ শিক্ষিত মানুষ যে নিজের রিসার্চের কাজ আর নিজের জনসেবার কাজেই মগ্ন থাকতো। হ্যাঁ, ওরকম বাচ্চাগুলোকে খুব ভালোবাসত, বাচ্চাগুলোকে ভালোবাসত, আমাকে সম্মান করত। একটা সুন্দর সংসার ছিল, অনেকটা শান্তি ছিল সেখানে। কিন্তু বড়কে না কোনো একটা রোজগার পাতি ছিল না, আর সেই জন্য ওর সঙ্গে একঘেয়ে অভাবী জীবন কাটাতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম। তাই আমি আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে, আমার স্বামীকে ছেড়ে এই বিলাসিতা অর্থের লোভে তোমাদের কাছে চলে এসেছি। সব দোষ আমার, সবটা দোষ মাগো। আমিও একটা ব্যর্থ মা, জানো তো মাগো। আমি না দিনের পর দিন আমার ছেলে মেয়েগুলোর মাথায় লোভের বিষ ঢুকেছে মা। ও মা, ও মাগো, মাগো
আমায় ক্ষমা করে দিও গো মা, আমায় ক্ষমা করে দিও। মিসেস দ্যুতি সেনগুপ্ত, হ্যালো। কি হলো কি দ্যুতি বৌমনি, তোমার মন কোথায়? ওইদিকে দুধ উঠতে পড়ছে। তুমিও সেই খড়ি বৌদিমণির মতো দেখতে মেয়েটির কথা ভাবছো, তাই না? কি অদ্ভুত, কি অদ্ভুত জানো তো। আমিও তো ওই মেয়েটিকে দেখে একেবারে হ্যাঁ, হুবহু ডিটো, যেন আমাদের খড়ি বৌদিমণির ফটোকপি, তাই না? জানো, আমার মন বলছে ওই মেয়েটি নিশ্চয়ই আমাদের খড়ি বৌদিমণি। আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ভগবান তাই যেন হয়। তাহলে কি ভালো হবে, তাই না? আগে তো সিনেমা সিরিয়াল কত দেখতাম, নায়িকারা মরে গিয়েও অদ্ভুতভাবে আবার ফিরে আসে প্রতিশোধ নিতে। সেই এক চোখ মুখ, একই রকম মানুষ, সে তার নিজের খুনিদের শাস্তি দিতে নিজেই ফিরে আসে। প্রতিশোধ নেবে বলে ভূত হয়ে ফিরেছে খড়ি। কি গো, তোমার মুখটা এরকম ফ্যাকাশে লাগছে কেন? ফ্যাকাশে? কোথায় ফ্যাকাশে? আমার মুখ কেন ফ্যাকাশে লাগতে যাবে? অদ্ভুত কথা বলছো তো তুমি। না গো, আমি ঠিক কথাই বলছি। আমাদের গা গ্রামের লোকেরাও বলে, জানো তো, যারা অপঘাতে মরে তারা আবার ঠিক প্রতিশোধ নিতে ফিরে আসে। হ্যাঁ গো, প্রথমে দেখা দেয়, তারপর সময় সুযোগ বুঝে তুলে নিয়ে যায়, তারপর ঘাড়ে বসে রক্ত চুষে খায়। আচ্ছা, আমি ভাবছি আমাদের খড়ি বৌদিমণি কি প্রতিশোধ নিতে ফিরে আসলো? কিন্তু কার উপর প্রতিশোধ নেবে বলে তো? কার ঘাড় মটকাবে? কার ঘাড় মটকাবে? প্রতিশোধ কেন নেবে? ঘাড় কেন মটকাবে? আমি তো কিছু করিনি। এই ঘাড় মটকাবে কেন আমার? আমি তো কিছু করিনি, তাহলে আমার ঘাড় মটকাবে কেন? কিসের প্রতিশোধ নেবে আমার উপরে? আমি তোমাকে কখন বললাম? আমি তো বলছিলাম যে চুপ, অনেক কথা বলে যাচ্ছে তখন থেকে। বেরো এখান থেকে, বেরো, এক্ষুনি বেরো, বেরো। বেশ হয়েছে, 1 বছর তো পায়ের উপর পা তুলে বড় বৌদি, গিন্নিমা সবাইকে খুব খাটিয়েছ। এবার খড়ি বৌদিমণি এসে স্বামী স্ত্রী দুজনকে আচ্ছা করে জব্দ করেছে। তোমাকে যেতে বললাম তো, যাও না এখান থেকে। শান্তিও দেবে না, যাও। আমি শান্তিতে কোনো কাজও করতে পারছি না, ফোকাসও করতে পারছি না কিছুতে। মানছি হুবাহু খড়ির মতন দেখতে, আর আসার পরে সিংহরায়দের শত্রু হয়ে উঠল। আসার সাথে সাথে রাহুলের থেকে সমস্ত সম্পত্তি, বিজনেস সব কেড়ে নিল, আর এখন তো আবার এই বাড়িতে এসে উঠেছে। না না না, তো খড়ি হতে পারে না। খড়ি অনেকটা বেশি ইনোসেন্ট, বোকা। আরে ঈশা অনেক চালাক, খুব শিয়ানা। ঈশাটাকে আমাকে জানতে হবে। ওর আসল পরিচয় যেভাবে হোক বের করতে হবে আমাকে। আইডি, ওর আইডি দেখলেই তো ওর ব্যাকগ্রাউন্ডের সম্বন্ধে আমার জানা হয়ে যাবে। আমি জানতে পারবো ওকে যেভাবে 2-3 দিনের জন্য যদি আমি বিছানায় শুয়ে দিতে পারি, ব্যাস তাহলেই কেল্লা ফতে। কিন্তু
কিন্তু কি করবি তুই তুই কি করবি ভাব, কি করবি, কি করে এটা পসিবল, কি করবি কি করবি, কি করবো আমি, কি করবো? চলা দেবী, দেবী তুই যাদের সর্বনাশ করতে চলেছিস, আরে তারাও তো পরিস্থিতির শিকার, তোরই মতো পরিস্থিতির শিকার তারা। আর তুই একবারও ভেবে দেখছিস না তুই একসঙ্গে এতগুলো নিরপরাধ লোকের ক্ষতি করে ফেলছিস? একবারও ভেবে দেখছিস না? মৈনাক আর সায়না নিরাপরাধ তো ওরাও ছিল, তাই না দাদা? ওদের ওপর যা অন্যায় হয়েছে তার প্রতিশোধ তো আমি নেবই। ঈশা, ঈশা যদি তার স্মৃতিশক্তি ফিরে পায় তখন তখন কি হবে বল? হ্যালো ঈশা, ঈশা এটা তুমি কি করলে বলো তো মা? এরম তো করার কথা ছিল না। না না, তুমি ওদের আরো 7 দিন থাকতে দিলে কেন? তুমি তো জানো মা ওরা এটা ডিজার্ভ করে না। আর ঈশা এই মুহূর্তে তোমার ওদের সাথে থাকাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ওদের ট্রাস্ট করা যায় না ঈশা। আচ্ছা ওদের সাথে থাকতে থাকতে ওরা যদি কিছু প্ল্যাটিং করে তারপর যদি তোমার কোনো ক্ষতি করে দেয় তখন তখন কি হবে ঈশা? রিল্যাক্স ভালো মা, ওরা চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমি এখানে একদম ঠিক আছি। আর তুমি তো তোমার ঈশাকে চেনো, তুমি তো জানো ঈশা সব সময় কতটা অ্যালার্ট থাকে। একবার যখন এই শত্রুপুরীতে এসে উঠেছি তখন চোখ কান খোলা রাখতেই হবে, তাই না? শুধু সতর্ক থাকাটাই যথেষ্ট নয় ঈশা, নিজেকে তো সাবধানও থাকতে হবে। ঈশা ওখানে কে তোমার যত্ন আত্তি করবে বলো তো? উল্টে উল্টে সবাই তো তোমাকে হ্যারাস করবে। ওরা যতই চেষ্টা করুক, হাজার চাইলে ওরা ঈশার গায়ে একটা আঁচড়ও কাটতে পারবে না। তুমি প্লিজ আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিক আছি বললাম তো। তবে একটা জিনিস জানো তো, আই নো ইটস উইয়ার্ড, বাট এই বাড়িতে আসার পর থেকে না সবটা কেমন চেনা চেনা লাগছে। চেনা তো হবেই। ওই বাড়ি থেকে ঢোকার আগেই তো তুমি ওদের সম্পর্কে কত খোঁজ খবর নিয়েছো। ওদের বাড়ি, ব্যবসার সমস্ত খুঁটিনাটি তথ্যই তো তুমি জানো। আর সবচেয়ে বড় কথা হলো তুমি এটা জানো ঈশা যে তোমার সবচেয়ে বড় ক্ষতির জন্য ওরাই দায়ী। ওদের জন্য তুমি তোমার বাবা মাকে হারিয়েছো, নিজে কোনো রকমে তুমি মৃত্যুর মুখ থেকে ফিরেছো। তারপর কেন ওদের ওই বাড়িতে থাকতে দিলে বলো তো? তোমার কাছে তো সুযোগ ছিল মা ওদেরকে সেই অপরাধের শাস্তি দেওয়ার। সেকেন্ডের মধ্যে রাস্তায় ওদের নিয়ে গিয়ে দাঁড় করাতে পারতে, তুমি কেন করলে না সেটা? ভালো মা, আমি যদি এই মুহূর্তে ওদেরকে বাড়ি থেকে বের করে দিই তাহলে ওরা নিজেদের ঠিক একটা ব্যবস্থা করে নিত। ওরা এত রেপিউটেড একটা ফ্যামিলি, এই শহরে ওদের প্রচুর জানাশোনা, নিজেদের মাথা গোঁজার ঠাই ওরা ঠিক জোগাড় করে নিত। কিন্তু আমি তো সেটা চাই না। আমি চাই ওরা আমার চোখের সামনে থাকুক। ওরা আমার চোখের সামনে থেকে যত সাফার করবে আমার রিভেঞ্জ তত ফুলফিলড হবে। আর তাছাড়া কাল সিংহরায়দের অফিসে আমার প্রথম দিন। আমি আগে সেখানে যাই, ওদের ব্যবসার খুঁটি নাটি সমস্তটা বুঝি। গোটা সিংহরায় জুয়েলার্সটা আগে আমার হাতের মুঠোয় চলে আসুক। তারপর ওদেরকে কিভাবে রাস্তা থেকে সরিয়ে দিতে হয় সেটা ঈশা খুব ভালো করে জানে। ভালো মা, বেশ, তবে এই সবের মধ্যে নিজের কথা ভুলে গেলে কিন্তু চলবে না ঈশা। খাবার দাবার, ওষুধ সব করব, টাইমলি খাবো, নিজের যত্ন নেব। তুমি প্লিজ চিন্তা করো না। মা, কে ফোন করেছে গো? ঈশা, দাদা ফোনটা দাও। হ্যালো ঈশা, আপনি কি আর এখানে ফিরবেন না নাকি? না মৈনাক, আপাতত আমি এখানেই থাকবো।
তবে চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাদেরও এখানে নিয়ে আসবো, বিকজ মাই ফ্যামিলি ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ। বাট ঈশা, আমার বলছি যে ঈশাদি, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? তোমায় ছাড়া তো আমাদের লাইফটা, স্পেশালি দাদার লাইফটা পুরোটাই ইনকমপ্লিট। আর দাদা বলতে চাইছে যে এরপর থেকে তোমাকে কতটা মিস করবে, তাই না রে দাদা? কেন মা? তুই চুপ কর না। এটা কেন করছি? একদম মারবি না। মারতে পারি, তোর মারিস না, খুব লাগে মা, দেখো না তুই আমরে। এই দাঁড়া তোরা, আরে বাবা রে কি আবার তোমাদের দুজনের খুনসুটি শুরু হয়ে গেল তো? আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি, পরে আবার কথা বলবো। ওকে, বাই। হ্যাঁ ঠিক আছে, তবে তুমি কিন্তু খুব সাবধানে থাকবে, কেমন? আর জানাতে থেকো ওখানে কি ঘটছে। কেমন? বাই। রাখলাম। যে বাড়ির জন্য, যে পরিবারের স্বার্থে খড়ি নিজের জীবন দিয়ে দিচ্ছিল, আজ 1 বছর পর সেই বাড়িতেই ফিরছে ও। আমার ভীষণভাবে মনে হচ্ছে এবার ওই বাড়ি আর বাড়ির মানুষগুলোকে একদিন না একদিন ওর মনে পড়বেই। আপনার কফি। কফিটা কি ক্ষেত থেকে চাষ করে বানিয়ে নিয়ে এলে? 1 কাপ কফি বানাতে এতক্ষণ সময় লাগে? না, আসলে একটু ভালো করে বানাচ্ছিলাম তো, তাই একটু টাইম লেগে গেল। খেয়ে দেখুন না কেমন হয়েছে, প্লিজ খান। হোয়াট ইজ দিস? আমি বলেছিলাম ব্ল্যাক কফি উইদাউট সুগার, এটা কি বানিয়ে নিয়ে এসছো? ওপস, আই এম সো সরি। এইবারই সবাই দুধ কফি খেতে ভালোবাসে, তাই আমি এটা বানিয়ে ফেলেছি। ইটস ওকে, আমি আপনার জন্য আবার কফি বানিয়ে আনছি। কোনো দরকার নেই, 1 কাপ কফি বানাতে আবার 10 ঘন্টা সময় নেবে। আমার উপর হুকুম চালানো না? দাঁড়া, আজ একবার কফিটা তোর পেটে যাক, তারপর তোর কি অবস্থা হয় তুই শুধু দেখ। তুই যেই হোক, ঈশা বা খড়ি, তোকে কিভাবে টাইট করতে হয় সেটা আমিও খুব ভালো করে জানি। বলছি কফিটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে তো। মুড নেই। কেস করেছে, কফিতে কি আছে ও কি বুঝে গেল নাকি? এইভাবে বলছেন কেন? আমি কিন্তু খুব ভালো কফি বানাই, এবারে সবাই আমার হাতে কফি খাওয়ার জন্য ছটফট করতে থাকে। প্লিজ খেয়ে নিন, দেখুন আপনারও খুব ভালো লাগবে। বললাম না মুড নেই। তবে তুমি যখন এত যত্ন করে, কষ্ট করে, ভালোবেসে আমার জন্য কফি বানিয়েছো, তখন সেটাকে তো ওয়েস্ট করতে দেওয়া যায় না। থ্যাংক ইউ। কফিটা তুমি খাও। হ্যাঁ, আমি কফি খাই না। আজ খাবে? না, আমি কফি খাই না, আমার কফি স্যুট করে না। কি হলো? কফিটা খাও। না, সেটা তো উচিত হবে না। না, আসলে আপনি এই বাড়ির মালকিন, আমি এই বাড়ির আশ্রিতা। এই কফিটা তো আমি আপনার জন্য বানিয়ে এনেছি, এখন যদি আমি এই কফিটা খাই সেটা কি ভালো দেখায় বলুন তো? হ্যাঁ, এটা ঠিক বলেছো। আমি এই বাড়ির মালিক আর তুমি আশ্রিত, আর আশ্রিত আর মালিকের মধ্যে একটা ডিফারেন্স থাকা উচিত। তবে আমি যখন বাড়ির মালিক আর তুমি যখন আশ্রিত, তখন আমার প্রত্যেকটা অর্ডার ফলো করা তোমার ডিউটি। আই এম অর্ডারিং ইউ দুটি, কফিটা খাও। না 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 না, এভাবে জোর করছে কেন আমাকে? তাহলে কি এটা খড়ি? তাই ও জানে আমি আসলে কফি খাই, ইনফ্যাক্ট খেতে ভালোবাসি। কি হলো, কফিটা খাও। হ্যাঁ, এটা একদম ঠান্ডা হয়ে গেছে, আমি বরং এটা গরম করে। তো কফিটা ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো।
তাহলে তো এক নিঃশ্বাসে খেয়ে ফেলতে পারবে। নাও কফিটা খাও। না আমি খাবো না, কফিটা খাও। আমি খাবো না। সর্বনাশ, এবার তো আমার তুমুল পেট কামড়াবে। শেষ, আমি একেবারে শেষ। ঈশার সাথে চালাকি করতে হলে ফল কিন্তু এটাই হবে। ভবিষ্যতে এই কথাটা মাথায় রেখো, তোমার প্রত্যেকটা অ্যাটাক ব্যাকফায়ার করবে। নাও গেট আউট, গেট আউট। একবার নিজের মনকে প্রশ্ন করুন তো, আপনি যা কিছু করেছেন সরস্বতী বিজনেসের জন্য, নাকি খানিকক্ষণের জন্য হলেও আপনার মন বলে উঠেছিল যে এই মানুষগুলোকে আপনি কষ্ট দিতে পারবেন না? সত্যিটা কি সেটা আমরা চোখই করে দিচ্ছি। এবার বাকিটাই ঋদ্ধিমান সিংহটাই ঠিক খুঁজে বের করবে। চলো 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 পাল্টাই।